আমার নাম সন্দীপ্তা। আমি সবেমাত্র বয়স 20-তে পা দিলাম। কিছুদিন হলো নতুন একটি কলেজে ভর্তি হয়েছি। আমার চেহারা ফর্সা, ফুলের সাইজও বেশ বড়। নাদুস নুদুস চেহারা হওয়ায় যেই আমাকে দেখে সেই আমার উপর ক্রাশ খেয়ে যায়। তাই কলেজ ও কলেজের বাহিরে অনেকজন আমাকে প্রপোজ করে, কিন্তু কাউকে পাত্তা দিতাম না। বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। দাদা, মা, বাবার আমি, এই নিয়েই আমাদের পরিবার। আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো। আমাদের বাড়ির পাশের বাড়িতে ছোট একটা ভাই আছে, তার নাম বিশাল। মাঝে মধ্যে আমরা সবাই মিলে আমাদের বাড়ির পাশের পুকুরে স্নান করতে যেতাম। একদিন সেরকম স্নান করতে গিয়েছিলাম পাতলা একটা জামা পরে। অনেকক্ষণ স্নান করলাম, হঠাৎ দেখে বিশাল আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার ভরা বাগানের ফুলগুলো একটু একটু বেরিয়ে গেছে, আর সেগুলো বিশাল অনবরত তাকিয়ে দেখছে। আমার খুব রাগ হলো। এদিকে বিশাল আমার ছোট ভাইয়ের মতো, আর সে কিনা আমার দিকে এরকম ভাবে তাকাচ্ছে যেন আমার ফুলগুলো এখনই তার চাই। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি রে বিশাল, কি করছিস? আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা স্নান কর তাড়াতাড়ি। আমার বলার পর সে পুকুরে ঝাঁপ দিল। আমি স্নান করতে করতে হঠাৎ একটা ডুব দিলাম, আর কে যেন জলের ভেতর আমার ফুলগুলো একটু চেপে দিল। কিছুই বুঝতে পারলাম না যে কে এমন করলো, তাই দ্রুত জল থেকে উঠে চলে গেলাম বাড়িতে। তারপর দিন বাড়িতে কেউ ছিল না। আমাদের এক আত্মীয়র বিয়ে, তাই সবাই চলে গেছে, শুধু আমি গেলাম না, কারণ আমার টিউশন আছে। তাছাড়া ওই বিয়ে আগেই হয়েছে, এখন শুধু বউ ভাত, তাই আমার মন থেকে যাবার তেমন ইচ্ছে হয়নি। টিউশনি শেষ করে বাইরের কাজ করতে করতে দুপুর গড়িয়ে গেল। তাই প্রতিদিনের মতো আজ আমি পুকুরে না গিয়ে বাথরুমে স্নান করতে গেলাম। স্নান করার সময় নিজের দিকে তাকিয়ে একটু লক্ষ্য করলাম। এমন অবস্থায় আমাকে দেখলে যে কোনো ছেলেই ব্যাটিং না করে থাকতে পারবে না। বেশ আকর্ষণীয় দেখতে আমি, তাই নিজের প্রতি একটু গর্ব হলো। তারপর স্নান করে নিজের রুমের দিকে যেতে লাগলাম। গায়ে কেবল একটা ভেজা তোয়ালে। কেউ না থাকার পরও আমার এত লজ্জা লাগছে তা বলে বোঝানো যাবে না। আমার রুমে যেতেই দেখি বিশাল আমার রুমে বসে আছে। আমাকে দেখে সে একটা হাসি দিল। আমি বললাম, কি করছিস তুই এখানে? বাড়ি যা এক্ষুনি। বিশাল আমার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে দিদি? তুই আর স্নান করতে গেলি না কেন পুকুরে? আমি বললাম, বাড়িতে কেউ নেই তাই যাইনি। যা, বাড়ি চলে যায় এবার। সে যেন কিছুই শুনতে পেল না, বরং আমার বড় বড় ফুলের দিকে অপলকে তাকিয়ে আছে। আমি বললাম, কি রে, এখান থেকে চলে যা না, আমি এখন চেঞ্জ করব তো। আমার দিকে তাকিয়ে বিশাল বলল, দিদি তোমাকে একটা কথা বলবো। আমি বললাম, কি বলবি বল। সে মাথা নিচু করে বলল, বলবো, কিন্তু আগে বলো তুমি রাগ করবে না তো? আমি এখন তোমাকে যা বলবো তা কাউকে বলবে না। আমি বললাম, আচ্ছা বলবো না। বল এবার কি বলবি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার দিদির মতো। হ্যাঁ, আমি তো তোর দিদির মতো, তো কি হয়েছে বল, কি বলবি। সাহস নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাগানের সুন্দর ফুলগুলো একটু ছুঁয়ে দেখবো। আমি রেগে গিয়ে বললাম, তুই কি মার খাবি? তোর বাবাকে বলবো আমি? তুই এত বাজে ছেলে কবে থেকে হলি রে বিশাল? তোকে সব সময় নিজের ছোট ভাই হিসেবে দেখেছি, আর তুই কিনা তোর দিদিকে এরকম বলছিস। বিশাল তার বাবার কথা শুনে কাঁদতে লাগলো আর বলল, দিদি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে কিচ্ছু বলবো না। দয়া করে কথাগুলো বাবা আমাকে বলো না। ভেবে দেখলাম ছোট ছেলেটির কতই বা বয়স, ভাবলাম ভুল করেছে। ওকে কান্না থামাতে বললাম, আর বললাম, কাঁদিস না, আর তুই আমার ছোট ভাইয়ের মতো। যা, কাউকে বলবো না, এবার বাড়ি চলে যা। সে কেঁদে কেঁদে আমার দিকে তাকিয়ে বলল, দিদি আরেকটা কথা বলবো? সত্যি খুব ভুল কাজ করেছি আমি। আরেকটি কথা কিভাবে বলবো তোমাকে? আমি বললাম, তুই নিশ্চিন্তে বল কি বলবি, আমি রাগ করব না। এখন সে বলল, আমি ওই দিন পুকুরে তোমার। এই বলে সে থেমে যায়। আমি বিশালের দিকে তাকিয়ে বললাম, সেদিন পুকুরে কি? আমার কি বল। এবার বিশাল বলল, আমি জলের মধ্যে তোমার ফুল করে হাত দিয়ে ফেলেছিলাম। তাই তো বলি, ওই দিন কে এমন করলো? ওর কথা শুনে তখন খুব রেগে গিয়ে বললাম, কেন করলি এরকম? বিশাল আমার দিকে তাকিয়ে বলল, দিদি তোমাকে অনেক দিন থেকে আমার ভালো লাগে, কিন্তু বলতে পারি না। তুমি আমার দিদির মতন। আমি তোমার কথা ভেবে নিজে নিজে অনেকবার ট্রাই করেছি। ওর কথা শুনে আমি ঠিক থাকতে পারলাম না। বললাম, তুই পুকুরে কিভাবে কি করছিলি? হ্যাঁ, এখনো বেশ লাল হয়ে গেছে। বিশাল তখন বলল, মিথ্যা কথা বলছো তুমি, আমি মোটেও জোরে করিনি, হঠাৎ আমার কি জানি না হলো। আমার কথা বিশ্বাস করছে না বিশাল, তাই আমি খেয়াল হারা হয়ে বিশালের সামনে ফুলগুলো বের করে দিলাম, আর সাথে মাটির গর্তে লাল দাগ দেখালাম। আমি বললাম যে, দেখ
তুই কি করেছিস? মাঠ একদমই ভাসিয়ে দিয়েছিস। এসব দেখে জানি না বিশালের কি যেন হয়ে গেল। হঠাৎ আমার বাগানের ফুলগুলো হাতে নিয়ে নিল আর বলতে লাগলো, দিদি আমাকে দে, আমি ঠিক করে দিচ্ছি। ওর স্পর্শে আমি আর থাকতে পারলাম না। আমার ভেতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো। তাই আমি কিছু বললাম না। আমি নিজেই অবাক হয়ে দাঁড়িয়ে থেকে ওর কার্য দেখতে লাগলাম। সে ধীরে ধীরে আরো লাগাম ছাড়া হয়ে গেল। তারপর সে নিজে ব্যাটিং করার জন্য রেডি হয়ে আমার খেলার মাঠ রেডি করে দিল। দিদি, আমি কোনোদিন করিনি, তাই? তাহলে এই বয়সে তোর এত বড় খেলোয়াড় হলো কি করে? আমি তখন নিজের অজান্তে ব্যাট করার অনুমতি দিয়ে ফেললাম। তারপর ব্যাটিং করার অনুমতি পেয়ে সে আমার খেলার মাঠে ব্যাট নাড়াতে লাগলো। ও আমার বল হাতে নিয়ে নিল। বিশাল এমন করাতে আমি আর থাকতে পারলাম না। বললাম, জলদি ব্যাটিং শুরু কর ভাই। সে আমার দিকে তাকিয়ে আমার খেলার মাঠে খেলোয়াড় নামিয়ে দিল। বলল, দিদি আমি ব্যাটিং শুরু করলাম, তুই ঠিক মতো বল ধরিস কিন্তু। প্রথমে সে একটু ধীরে ধীরে শুরু করলো। একটু পর খেলার গতি বাড়িয়ে দিল। প্রথমে সিঙ্গেল রান, তারপর ডাবল রান। এতে আমার এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে সেই অনুভূতি বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর সে 4-6 মারতে লাগলো। তার ব্যাটিং এর ভাব এমন হবে তা তো আমি আগে বুঝিনি। যদি আগে জানতাম তাহলে নিজের সুখ বঞ্চিত না করে তাকে আমার মাঠে প্রতিদিন খেলতে দিতাম। এরপর সে 6 মারা শুরু করলো। 5টি 6 মেরে আউট হলো। আজ শোনাবো আমার দেবরের ছেলের সাথে আমার একটা কাহিনী। খেলে দিয়ে সুদীপ্ত আমার ওপর মুখ থুবড়ে পড়লো। এরপর আমরা দুজনে একে অপরকে ধরে কিছুক্ষণ সেইভাবে থাকার পর গায়ে বল ফিরে পেয়ে আমাকে আবার শুরু করলো সুদীপ্ত। সেই দেখে আমি ওর মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বললাম, সুদীপ্ত সোনা, আজ রাত্রে ঘুরতে যাবে না কোথাও? সুদীপ্ত বলল, হ্যাঁ যাবো তো, তবে তুমি এবার রেডি হয়ে নাও, চলো আজকে আলো থাকতে থাকতে ঘুরে আসবো আমরা। কালকে খুব ধকল গেছে তোমার ওপর। সেই শুনে আমি ওকে আরো অনেকক্ষণ ধরে থাকলাম। একটু পরে সুদীপ্ত নেমে যেতে আমি আস্তে আস্তে উঠে কোথায় যাওয়া যায় তা নিয়ে সুদীপ্তর সঙ্গে কিছুক্ষণ আলোচনা করলাম। দিদি আর তপন ততক্ষণে আবার খেলতে আরম্ভ করেছে। দেখে ওদের দুজনকে বিদায় জানিয়ে আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। ঘরে এসে ফ্রেশ হয়ে সেজেগুজে কি পরবো ভাবছি, এমন সময় আমাকে পেছন থেকে ধরে আবার আমাকে আদর করতে শুরু করলো সুদীপ্ত। তাতে আমি বেশ বুঝলাম যে ও আমাকে আর একদিন খেলার জন্য উস্কাচ্ছে। তাই আমি ওকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, সুদীপ্ত এখন আর কোনো দুষ্টুমি করবে না তুমি, তবে আমি বাইরে কি পরে যাব সেটা বেছে দিতে পারলে বেছে দাও। সুদীপ্ত আমার কথা শুনে ঠেসে ধরে বলল, আমার সুন্দরী কাকিকে কিছু না পরলেও সেই সুন্দর লাগবে। এই শুনে আমি ওকে বললাম, না পরে কি কেউ রাস্তায় বেরোয়? তুমি কি চাও তোমার কাকিকে যাতে রাস্তার লোকেরা অলিতে গলিতে নিয়ে গিয়ে মারে? সুদীপ্ত বলল, না না, একদমই না। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার মা বোনকে এক করে দেব। তুমি শুধুই আমার শুভমিতা। আমি বললাম, বুঝলাম, তবে এবার কি পরবো সেটা বলে দাও তো। কি পরলে আমার সোনা বাবু সুদীপ্তর সুবিধে হবে? আমার কথা শুনে সুদীপ্ত আমার ওয়ার্ড্রোবের সামনে গিয়ে দেখে দেখে একটা কালো গাউন বেছে দিল। এই গাউনটা গত বছর আমার বড় মানে সুদীপ্তর কাকা কিনে দিয়েছিল, কিন্তু আমার একদিনও পরা হয়নি। কিন্তু যেহেতু সুদীপ্ত সেটা পছন্দ করেছে তাই আমি সেটাই পরলাম। গাউনের লম্বা হাতা নিচ থেকে কাটা, যাতে হাঁটতে গেলে পায়ের অনেকটা দেখা যায়। আমিও নিয়ম মতো গাউনের নিচে কিছু পরলাম না, যাতে হাঁটার সময় দুলুনিটা ভালো করে দেখা যায়। ওইদিকে আলো থাকতে থাকতে বেরোবো বলেও আমাদের বেরোতে বেরোতে সেই দেরি হয়ে গেল। তবে রাতের কলকাতাকে পুজোর সময় নববধূর মতো সজ্জিত অবস্থায় দেখতে বেশি ভালো লাগে। রাত হয়ে যাওয়াতে কলকাতার রাস্তায় লোকের লোকারণ্য, আর তার মধ্যে আমরা দুই প্রেমিক প্রেমিকা মজার স্বাদ পাওয়ার জন্য পথে নামলাম। একে অপরের হাত ধরে লোকের ভিড় কাটিয়ে এগিয়ে চললাম। কেউ জানে না আমাদের পরিচয়, তবে সবার চোখ দেখছে আমাদের। তারা আরো দেখছে বাগানের। আমিও সেই অহংকারে সুদীপ্তর হাত নিজের হাতে পেঁচিয়ে ধরে হাঁটতে লাগলাম, আর লোকজন সেগুলো অলুপ দৃষ্টি ভোগ করতে লাগলো। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরেই আমরা দুজনেই উসখুস করতে লাগলাম, এই ভেবে যে কোথায় একটু আড়ালে যাওয়া যায়। আমার নিজেরই অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, আর নিচে সে তো যা তা অবস্থা। হাঁটতে গেলে বেশ বুঝতে পারছিলাম যেখানে চপচপ করছে, তবুও আমি বহুত কষ্টে নিজেকে সামলাতে চাচ্ছিলাম। সেই সাথে আমি সুদীপ্তর দিকে তাকিয়ে দেখলাম ওর চোখেও কি প্রবল আকুতি। আমাদের চোখে চোখ পড়তেই
দুজনেই একসঙ্গে চোখ মারলাম আর মেয়েটাই খিলখিল করে হেসে ওকে জড়িয়ে ধরলাম। এরপর সুদীপ্ত আমাকে জড়িয়ে ধরলো আর সেই সাথে আমরা রাস্তায় লোকের স্রোতে ভেসে চললাম। সেই কখন বেরিয়েছি আমরা এখান থেকে সেখানে, আর কত প্রতিমা দর্শন করলাম জানিও না। কেবল ভিড়ের সঙ্গে ঘুরছি আমরা। ফেরার পথে আজকে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালাম আমরা। রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে আমাকে উত্তেজিত হয়ে পড়তে দেখে সুদীপ্ত বলল, চলো আজও এখানেই ঢুকি। কিন্তু আজকে কপাল খারাপ আমাদের, ভেতরে বেশ ভিড়, একটাও কেবিন খালি নেই। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে অবশেষে একদম পেছনের দিকে একটা টেবিল পেলাম আমরা। টেবিলে বসতে আমরা খুঁজতে লাগলাম সজলকে। অনেকক্ষণ অপেক্ষার পরে দেখলাম সজলকে একটা কেবিন থেকে বেরিয়ে এলো। ওকে কেবিনের বাইরে বেরোতে দেখে আমি উঠে দাঁড়িয়ে ওকে উদ্দেশ্য করে ডাকলাম, আর ডাকলে ও ফ্রুত করে চলে এলো আমাদের কাছে। আমাদের দেখে যেন ওর আর হাসি ধরে না। সজল আর নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে শেষমেশ আমাদের বলল, আপনারা যে আজও আসবেন এটা আমি ভাবতেই পারিনি। তবে আজকে খুব ভিড়, কাজের খুব চাপ ম্যাডাম। আপনাদের কেবিন লাগবে তা তো বুঝতে পারছি, কিন্তু আজকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ম্যাডাম। আমি তবুও দেখছি যদি তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি। বুঝতেই তো পারছেন আজকে সব কেবিন বুক। আমি বললাম, সে না হয় দেখা যাবে, তবে কিরে ছোকরা, আজকে খুব খুশি খুশি দেখছি যে তোকে, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আমার কথা শুনেও হেসে মাথা চুলকাতে চুলকাতে বলল, আরে ম্যাডাম আপনাদের যে কি বলেই না ধন্যবাদ দেই। ওরে কথা শুনে আমি কিছুটা ছলনা করে বললাম, ওরে ঢ্যামনা, তার মানে তুই নিশ্চয়ই তোর কাকিকে লাগিয়েছিস তাই না? শালা তোর পেটে পেটে এত, তবে হেব্বি খবর দিলে কিন্তু এটা। আমার কথা শুনে সজল বলল, এ ম্যাডাম সবই আপনাদের দোয়া আর আমার নসিব। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম, তা কি করে কি হলো সেই সব বল, একটু শুনি আমরা। সজল বলল, হ্যাঁ নিশ্চয়ই বলবো ম্যাডাম, তবে আর আগে আমি আপনাদের অর্ডার দিয়ে আসি কিচেনে। এ কথা বলে ও কিচেনের দিকে চলে গেল। একটু পরে কিচেন থেকে এসে সজল বলল, তবে শোনেন স্যার আর ম্যাডাম, সে এক কাণ্ড। কাল বাড়িতে গেছি, দেখি কাকি রুমের দরজায় কিল না দিয়েই বিছানায় শুয়ে আছে, খালি একটা নাইটি পরে। কাকি সাধারণত বাসায় অন্য কিছু পরে না। তখন সবকিছুই মোটামুটি বোঝা যাচ্ছিল। তখন যে কিরকম লাগলো সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের। আমার তো সেসব দেখে সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়। আমি যখন গেলাম তখন বিছানায় কাকি চোখ বন্ধ করে শুয়েছিল। সেই দেখে আমি ওনার কাছে গিয়ে হাত রাখলাম, তারপর আস্তে আস্তে হাত লাগালাম, আর তার ফলে কাকি নড়ে উঠলো। কিন্তু একটু চমকে গিয়ে তাকিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। সেই দেখে আমি তখন ডাব খাওয়া শুরু করলাম। তখন কাকি আমাকে জড়িয়ে ধরলো। ওর কথা শুনে সুদীপ্ত বলল, এই থাম থাম, এত কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল কি করে? এসব সত্যি হয়েছে তো, নাকি মুখস্থ করে আউড়ে যাচ্ছিস খালি? সজল বলল, কসম স্যার, আমি যদি মিথ্যা বলি তাহলে তখনই আমার মেশিন খসে মাটিতে পড়ে যাবে। যা বলছি সব সত্যি বলছি স্যার। এরপর আমি ওকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? সজল বলল, আমি তখন বললাম, কাকি তুমি আমাকে দিয়ে কাম করালে, তোমার খারাপ লাগলো না? এই কথা শুনে কাকি বলল, কেন খারাপ লাগবো? তোর কাকা কি আমারে মজা দিতে পারে? সজলের কথা শুনে আমার মধ্যে কেমন যেন করে ওঠে। তাই আমি ওকে বললাম, সজল তুমি যে করেই হোক আমাদের জন্য একটা ক্যাবিন ম্যানেজ করো, আমি আর থাকতে পারছি না। আসলে আমি আর আমার দেবরের ছেলে সুদীপ্ত এখানে গতকালও এসেছিলাম, আর নিজেদের আটকাতে না পেরে আমরা একটা কেবিনেই কাজ শুরু করেছিলাম। যখন হয়ে যাবে এমন সময় আমার কেবিনে হঠাৎ করে সজল নামের ছেলেটা প্রবেশ করে। তখন আমরা ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছু টাকা দিয়ে দিই, আর ওকে বলি, তোমারও তো কাকি আছে, একবার ট্রাই করে দেখো, অনেক মজা পাবে। আর ও আমাদের কথা মতো কাজ করে সফল হয়ে আজ খুশিতে গদগদ করছে। প্রায় আধা ঘন্টা পর আমরা একটা কেবিন পেলাম। তারপরে ওটা লক করে দিয়ে আমি সুদীপ্তর সাথে মজা করতে মেতে উঠলাম। সত্যি বলতে ও আমাকে যেভাবে করে তার এক অংশ ওর কাকু আমাকে দিতে পারে না। সেজন্য আমি এখন ওকেই বেছে নিয়েছি আমার জীবন সাথী হিসেবে। তবে ওর সাথে লাগাতে মাঝে মাঝে মনটা কেমন জানি করে ওঠে, কিন্তু পরে নিজেকে বোঝাই সম্পর্ক বড় কথা নয়, জীবনে মজা করাটাই আসল কথা। আজ আমি অসুস্থ থাকার জন্য কাজে যাইনি। দুপুরে খাওয়া শেষে ঘুম দেব বলে বিছানায় শুয়ে ফোনটা স্ক্রল করে যাচ্ছি। ফেসবুকে হঠাৎ রিমাইন্ডারে এলো সেই 12 বছর আগের কিছু ছবি। একটু বেখেয়ালি হয়েই হাতের ছোঁয়া লেগে খুলে গেল সেই গ্যালারিটা। পরপর সেই ছবিগুলো দেখে তখনকার সেই স্মৃতিগুলো ভেসে ওঠে আমার সামনে। বন্ধুরা, আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। তখন আমি সদ্য 21-এ পা দিয়েছি। বেশ সুন্দর চেহারার অধিকারী ছিলাম আমি। গায়ের রং ফর্সা, আর খুবই রক্ষণশীল পরিবারের মেয়ে আমি।
তাই শাড়ি আর সালোয়ার ছাড়া অন্য কিছু পরার উপায় ছিল না। একদিন রাতে সবাই একসাথে খেতে বসেছি, তখন বাবা হঠাৎ করে বলল যে আমার জন্য একটা ভালো পাত্র পেয়েছে। মা বলে ও তো এখনো পড়ছে। আমি তখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বাবা বলে এরকম সম্বন্ধ হাত ফসকে বেরিয়ে গেলে আর পাবো না। মা বলে ছেলে কি করে? বাবা বলে ছেলে ইঞ্জিনিয়ার। আমি বলি আমি এখন বিয়ে করব না। বাবা বলল আমি কথা দিয়ে দিয়েছি যখন, তাই তোমার বিয়ে করতেই হবে। ওরা শুক্রবার দুপুরে আমাকে দেখতে আসছে। আর হ্যাঁ, আজ থেকে তোমার বাইরে বেরোনো বন্ধ। তারপর যাই হোক, বাবার ঠিক করা পাত্র সন্দীপের সাথে আমার বিয়ে হয়। ফুলসজ্জার রাত আসে। সকল নারীর মতো আমারও বেশ কৌতূহল ছিল। তখন বাজে রাত 1:45। সব কাজ শেষ করে সন্দীপ কাছে এসে আমার ঘোমটা সরিয়ে আমাকে দেখে বলল তুমি খুবই সুন্দরী। আমার তো তখন ভিতর থেকে শিহরণ দিচ্ছিল। সে খুবই সযত্নে আমার সব গহনা খুলে আমার কপালে একটা আলতো করে চুমু দিল। তখন বর্ষাকাল হওয়াতে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ঘরে এসব চলছে। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাতেও আমি ঘেমে যাচ্ছি। তারপর ধীরে ধীরে থুতনিতে হাত দিয়ে আমার লজ্জা লাগা মুখটাকে তুলে সন্দীপ বলল তুমি আমাকে এই বিশেষ দিনে একটা কথা দাও। আমি তখন বলি বলো কি কথা? আমার হাত দুটো চেপে বলল জীবনেও তুমি এই কথা কাউকে কোনোদিন বলবে না। বলে হ্যাঁ, কাউকে কখনো বলবো না। আমি জানি না আমি কিভাবে তোমাকে এই কথা বলবো। যাই হোক, বলছি শোনো। আমার খেলোয়াড় তেমন শক্তিশালী না, একটুতেই হাঁপিয়ে যাই, তাই আমি ধরে রাখতে পারি না। এতে আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, কোনো কিছুতেই কিছু হয়নি। আর শোনো, বাবা মায়ের আমাকে নিয়ে প্রচুর গর্ব, কারণ আমি কখনো কোনো বিষয়ে দ্বিতীয় পাইনি। বলছি আমার কথা ভেবে প্লিজ এ কথা কাউকে বলো না। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। এ ছেলে বলে কি? কি স্বপ্ন নিয়েই না আমি বাসর ঘরে এসেছি, সব এক নিমিষেই বিলীন হয়ে গেল। যাই হোক, খুব কষ্ট করে এভাবেই কিছুদিন পেরিয়ে গেল। আমার শাশুড়ি আমাকে বাচ্চার জন্য চাপ দিতে লাগলো, প্রতিদিন কথা শোনাতো। এইভাবে আরো 1 বছর কেটে গেল। নিজেকে আর সামলাতে না পেরে আমি একটা ফাইনাল সিদ্ধান্ত নিলাম। বাধ্য হয়ে ডিভোর্স নিয়ে নিলাম। এদিকে বাবার ঘরেও আমার ঠাঁই হলো না। কলকাতা শহরে একাই একটা বাসা ভাড়া নিয়ে থাকতাম। একটা প্রাইভেট কলেজের রিসিপশনের কাজ পেলাম, বেশ ভালোই চলছিল। এর মাঝে আমার এক ছাত্রের চাচার সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে উঠল। আমার সমবয়সী হলেও আমি তাকে চাচা বলেই ডাকতাম, তবে ওকে বেশ হ্যান্ডসাম লাগতো। ওনার নাম বিজয়। এভাবে চলতে চলতে হঠাৎ আমার চাকরিটা হয়ে গেল। আস্তে আস্তে আমি ঋণের জালে জড়িয়ে পড়তে থাকলাম। বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দেয়। দেখতে দেখতে বাড়ি ভাড়াও আরো আনুষঙ্গিক অনেক টাকা ঋণে পড়ে যাই। কি করব ভেবে কোনো কুল কিনারা না পেয়ে শেষ সিদ্ধান্ত নেওয়ার কথা মাথায় আসে। কিন্তু তার আগে একবার বিজয় চাচাকে ঋণের বিষয়টা জানাই। ও তখন দেবদূতের ন্যায় আমাকে সাহায্য করে, আমাকে ঋণের টাকা দিতে রাজি হয়। আমি বলি তুমি না থাকলে আজ হয়তো আমি নিজেকে শেষ করেই ফেলতাম। ধন্যবাদ চাচা। ও তখন বলে শুকনো ধন্যবাদের জন্য আমি এত বড় অঙ্কের টাকা দিতে রাজি হইনি, তার জন্য তোমাকে কিছু করতে হবে। আমি বেশ আগ্রহ নিয়ে বললাম বলো দেখি কি করতে হবে। ও বলে বেশি কিছু নয়, আমাকে একটু সময় দিবে। আর জানোই তো তোমার চাচি নেই বহু বছর হলো, এভাবে আর থাকতে ভালো লাগছে না। এটা বলেই আমার হাতে আরো কিছু টাকা আর সঙ্গে একটা চিরকুট দিল। আমাকে কি কি করতে হবে সব ওখানে লেখা আছে। আমি হতবাক হয়ে যাই। এটা কি হলো বন্ধুরা? শেষ পর্যন্ত এই বয়সে এসে আমার এই কাজ করতে হবে? মোটেও আমি মেনে নিতে পারছিলাম না। যাই হোক, পরিস্থিতির শিকার হয়ে পড়েছি যখন, আর কিছুই করার নেই। তাই পরের দিন সকালে একটা SMS আসলো। আমি ওই SMS-টা পড়ার পর ভাবতে লাগলাম আজকে তাহলে হতে চলেছে আমার সঙ্গে সেই লীলা। তবে আমারও যে আগ্রহ নেই ঠিক তা না, আমিও তো প্রকৃত সুখ এই জীবনে পাইনি। তাই ওর কথা মতোই আমার বাগানের লম্বা ঘাস আর আগাছা সব পরিষ্কার করে স্নান সেরে কোনো রকম কিছু খেয়ে পাতলা শাড়ি পরে নিলাম। ঠিক তখনই মোবাইলে আবার বেজে উঠল SMS টোন। খুলে দেখি আমাকে সন্ধ্যার মধ্যে যেতে হবে। কি করব বুঝতে পারছিলাম না, গলা শুকিয়ে আসছিল। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যাই, ওর বাড়িতে যা হয় দেখা যাবে। কি হবে, বড়জোর আমার মাঠে আবার খেলা শুরু হবে। তারপর দ্রুত
একটা সিএনজি অটো নিয়ে ওর দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠিকানা অনুযায়ী অটো থেকে নামলাম। নেমে রাস্তায় ধারের একটা দোকান থেকে এক বোতল মিনারেল ওয়াটার নিয়ে চোখে মুখে দিলাম। যত সময় এগিয়ে আসছে ততই যেন আমাকে এক অজানা ভয় গ্রাস করছে। কি হবে কি হবে এই ভাবতে ভাবতে আমার ফোনটা বেজে উঠল। আমি কল রিসিভ করতে ওপার থেকে ভেসে এলো কত দূর। আমি উত্তরে বললাম, এই তো তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। ওকে, ওখানেই থাকো, আমি আসছি। এই বলে কলটা কেটে দিল। আমি অঝরে ঘামছি। ও এলো ঠিক তার ১.৫ মিনিটের মাথায়। এসে বলল, তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। যাই হোক, আমার সাথে আসো। আমি কোনো রকমে নিজেকে সামলে হাঁটা শুরু করলাম ওর পিছু পিছু। আমি ওর ফ্ল্যাটে পা দেওয়ার সাথে সাথে ওর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে বলল, তোমার মাঠে অনেক দিন ধরে খেলার শখ আমার। আশা করি আজ আমার মনের স্বাদ মেটাবে। এই সমস্ত কথা ওর মুখে শুনে আমি তো হতবাক। এটা কি করে সম্ভব? আমি যে বিজয়কে চিনি তার সঙ্গে ব্যবহারের আকাশ পাতাল পার্থক্য। আমি বলি, দেখো, তুমি আমাকে আসতে বলেছো তাই আমি এসেছি। শুধু আমাকে কষ্ট না দিয়ে তোমার যা ইচ্ছে করো। আমার কথা শেষ হতে না হতেই সে আমাকে জড়িয়ে ধরলো। আমি এখন কি করব ভাবতে আমার হাত তার পিঠে রাখলো। তারপর সে আমাকে একটি চুমু দিয়ে তার রুমে নিয়ে গেল। আমি ওনার খেলোয়াড় দেখে অবাক হয়ে গেলাম। আমার স্বামীরটা কখনো এত শক্ত হয়নি আর এত বড় হতে পারে তা ভাবিনি কখনো। এই খেলোয়াড় দেখে আজ আবারও মনের মধ্যে দোলা দিতে লাগলো। তাই খেলোয়াড় হাতে নিয়ে আদর করতে থাকলাম। তারপর সে খেলতে শুরু করলো। আর খেলার ধরন খুবই অসাধারণ। আমার জীবনে এটাই প্রথম প্রকৃত শোক, যা আজও স্মরণীয় হয়ে আছে। সেদিন রাতে আমরা দুজনে আর ঘুমাইনি। এখন সে আমার মাঠের নিয়মিত খেলোয়াড়।